আবার শুরু করলাম বাতিকবাবু গল্পটার পরবর্তী অংশ তোমাদের শুনিয়ে নিই। আগের দিন শেষ করেছিলাম যেইখানটায়, সেখান থেকে একটু শুরু করি। বিকেলে ডক্টর ভৌমিক চায় বলেছিলেন। আমি ছাড়া নিমন্ত্রিত আরও দুটো ভদ্রলোক চায়ের সঙ্গে চানাচুর আর কেক খেতে খেতে বাতিকবাবুর প্রসঙ্গটা না তুলে পারলাম না। ভৌমিক বললেন, কতক্ষণ ছিলে? ঘণ্টাখানেক। ওরে বাবা! ডক্টর ভৌমিকের চোখ কপালে। 1 ঘণ্টা ধরে ওই ভারতবর্ষের বুজরুকদের কুপ্রভাব সম্বন্ধে একটা ছোটোখাটো বক্তৃতাই দিয়েছিলেন। শেষকালে আমি বলতে বাধ্য হলাম যে বাতিকবাবু যেহেতু নেহাতি নিঃসঙ্গ জীবনযাপন করেন, তার বুজরুকের প্রভাব আর 5 জনের উপর পড়ার সম্ভাবনা খুব কম। ভৌমিক দার্জিলিংয়ে রয়েছেন প্রায় 30 বছর। খাস্তগির অনেক দিনের বাসিন্দা। শেষ পর্যন্ত এদের দুজনকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন না করে পারলাম না। জলাপাহাড় রোডে কোনো অশ্বারোহী সাহেব হার্টফেল করে মারা যায়, এমন কোনো ঘটনা জানা আছে আপনাদের? কে? মেজর ব্রাডলে? প্রশ্ন করলেন ডক্টর ভৌমিক। সে তো বছর 8 আগেকার কথা। স্ট্রোক হয়েছিল সম্ভবত জলাপাহাড় রোডেই। হাসপাতালে এনেছিল, কিন্তু তার আগেই মারা যায়। কেন বলো তো? আমি বাতিকবাবুর বোতামের কথাটা বললাম। মিস্টার খাস্তগির একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। লোকটা এইসব বলে অলৌকিক ক্ষমতা ক্লেম করছেন নাকি? এ তো 1 নম্বরে শয়তান দেখছি হে। সে নিজে দার্জিলিংয়ে রয়েছে একদিন, ঘোড়ার পিঠে সাহেব মরেছে, সে খবর তো এমনিতেই তার কানে পৌঁছতে পারে। সেখানে অলৌকিক ক্ষমতার প্রয়োজনটা আসছে কোত্থেকে? কথাটা অবশ্যই আমারও মনে হয়েছিল। দার্জিলিংয়ে থেকে দার্জিলিংয়েরই একটা ঘটনার কথা জানতে পারা বাতিকবাবুর পক্ষে মোটেই অসম্ভব নয়। আমি তাই আর প্রসঙ্গটা বাড়ালাম না। চায়ের পর্ব এবং 5 রকম এলোমেলো কথাবার্তা শেষ হবার পর আমি ওঠার সঙ্গে সঙ্গেই মিস্টার নস্করও উঠে পড়লেন। বললেন উনিও অ্যালিস ভিলার দিকটাতেই থাকেন, তাই আমার সঙ্গে একসঙ্গেই হেঁটে ফিরবেন। আমরা ডক্টর ভৌমিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে সন্ধে হয়ে এসেছে। আমি দার্জিলিংয়ে আসার পর এই প্রথম দেখলাম আকাশের ঘন মেঘে ফাটল ধরেছে, আর সেই ফাটলের মধ্যে দিয়ে অস্তগামী সূর্যের রশ্মি মঞ্চের স্পট লাইটের মতো শহর ও তার আশেপাশে পাহাড়ের গায়ে পড়েছে। মিস্টার নস্করকে দেখে বেশ মজবুত মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি চড়াই উঠতে তার বেশ বেগ পেতে হচ্ছে। হাঁপানির মধ্যেই জিজ্ঞেস করলেন, আপনার এই ভদ্রলোকটি কোথায় থাকেন? বললাম, দেখা করবেন নাকি? না না, এমনি কৌতূহল হচ্ছিল। বাতিকবাবুর বাড়ির হদিশ দিয়ে বললাম, ভদ্রলোক বেড়াতে টেড়াতে বেরোন, হয়তো পথেই দেখা হয়ে যেতে পারে। কি আশ্চর্য! হলেও তাই। কথাটা বলার 2 মিনিটের মধ্যেই একটা মোড় ঘুরতেই সামনে 20 হাত দূরে দেখি বাতিকবাবু ডান হাতে তার লাঠি আর বাঁ হাতে একটা খবরের কাগজের মোড়ক নিয়ে আমাদেরই দিকে এগিয়ে আসছেন। আমাকে সামনে দেখতে পেয়ে ভদ্রলোকের মুখের যে ভাবটা হলো, সেটাকে যদিও হাসি বলা চলে না, কিন্তু সেটা অপ্রসন্ন ভাব নয় নিশ্চয়ই। বললেন, বাড়িতে ইলেকট্রিসিটি ফেল হয়েছে ভাই, তাই মোমবাতি কিনে নিয়ে যাচ্ছি। ভদ্রতার খাতিরে মিস্টার নস্করের সঙ্গে আলাপটা না করিয়ে পারলাম না। মিস্টার নস্কর? মিস্টার মুখার্জি। নস্কর দেখলাম সাহেবী মেজাজের লোক। নমস্কার না করে ডান হাতটা বাড়িয়ে দিলেন। বাতিকবাবু মুখে কোনো রকম সৌজন্য প্রকাশ না করে হাতটা ধরে হ্যান্ড শেক করলেন। তারপর যেমন দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন। আমার তো বটেই, মিস্টার নস্করেরও নিশ্চয়ই বেশ অপ্রস্তুত লাগছিল। প্রায় আধ মিনিট চুপ করে থাকার পর আর না পেরে নস্কর বললেন, ওয়েল, আমি তাহলে এগোই। আপনার কথা শুনছিলাম, লাকিলি আলাপ হয়ে গেল। চলি মিস্টার মুখার্জি। আমাকেও বাধ্য হয়ে কথাটা বলতে হলো। বাতিকবাবুকে এবার সত্যি পাগল বলে মনে হচ্ছিল। রাস্তার মাঝখানে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে কি যে ভাবছেন তা উনিই জানেন। আমাদের দুজনের বিদায় নেওয়াটা উনি যেন গ্রাহ্যই করলেন না। নস্করকে না হয় পছন্দ না হতে পারে, আমার সঙ্গে তো আজ সকালেই দিব্যি ভালো ব্যবহার করেছেন। ভদ্রলোককে ছাড়িয়ে এগিয়ে গিয়ে
ফিরে দেখলাম তিনি এখনো ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছেন। নস্কর মন্তব্য করলেন, আপনার কাছে শুনে যতটা ছিটগ্রস্ত মনে হয়েছিল, এখন দেখছি তার চেয়েও বেশ কয়েক কাঠি বেশি। রাত 9টা, সবেমাত্র ডিনার শেষ করে একটা পান মুখে দিয়ে গোয়েন্দা উপন্যাসটা নিয়ে বিছানায় ঢুকবো ভাবছি, এমন সময় বেয়ারা এসে খবর দিল যে কোথা থেকে রীতিমতো একটা অবাক করা কাণ্ড। এত রাত্রে বাতিকবাবু আমার কাছে কেন? আজই সন্ধেবেলা ভদ্রলোকে যে মুহ্যমান ভাবটা দেখেছিলাম, সেটা যেন এখনো সম্পূর্ণ কাটেনি। বললেন, একটু বসবার জায়গা হবে ভাই? নিরিবিলি। বাইরে দাঁড়াতে আপত্তি ছিল না, কিন্তু আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। ভদ্রলোককে আমার ঘরে নিয়ে এলাম। চেয়ারে বসে হাত ছেড়ে বললেন, পালসটা একবার দেখো তো। তোমায় তুমি বলছি, কিছু মনে করো না। গায়ে হাত দিয়ে চমকে উঠলাম, রীতিমতো জ্বর। ব্যস্ত হয়ে বললাম, একটা অ্যানাসিন দেব? আমার সঙ্গেই আছে। বাতিকবাবু হেসে বললেন, কোনো সিনেই কাজ দেবে না। জ্বর থাকবে রাতটা, কাল রেমিশন হয়ে যাবে। কিন্তু আসল ব্যাপারটা জ্বর নয়। তোমার কাছে চিকিৎসার জন্য আসেনি। আমার যেটা দরকার সেটা ওই আংটিটা। আংটি? কোন আংটির কথা বলছেন ভদ্রলোক? আমার হতভম্ব ভাব দেখে ভদ্রলোক যেন একটু অসহিষ্ণুভাবেই বললেন, ওই যে লস্কর না তস্কর কি নাম বললে, তার হাতের আংটিটা দেখনি? সস্তা আংটি, পাথর টাথর নেই, কিন্তু ওটি আমার চাই। এখন মনে পড়ল, মিস্টার নস্করের ডান হাতে একটা রূপোর সিগনেট রিং লক্ষ্য করেছিলাম বটে। বাতিকবাবু বলে চলেছেন, হ্যান্ডশেকের সময় হাতের তেলোয় ঠেকে গেল আংটিটা। মনে হলো শরীরের ভেতর একটা এক্সপ্লোশন হয়ে গেল। তারপর যা হয় তাই। রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখতে আরম্ভ করেছিলাম। এমন সময় উল্টো দিক থেকে একটা জিপ এসে দিল সব মাটি করে। তার মানে ঘটনাটা আপনার দেখা হয়নি? যতদূর দেখেছি তাতেই যথেষ্ট। খুনের ব্যাপার, আততায়ীর মুখ দেখিনি। আংটি সমেত হাতটা এগিয়ে যাচ্ছে একটা লোকের গলার দিকে। ভিকটিম অবাঙালি, মাথায় রাজস্থানী টুপি, চোখে সোনার চশমা, চোখ বিস্ফারিত। চেঁচাবি বলে মুখ খুলছে, তলার পাটির একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো, ব্যাস এই পর্যন্ত। ও আংটি আমার চাই। আমি কয়েক মুহূর্ত বাতিকবাবুর দিকে চেয়ে থেকে বাধ্য হয়ে বললাম, দেখুন মিস্টার মুখার্জি, আংটি যদি আপনার প্রয়োজন হয় তো আপনি নিজেই মিস্টার নস্করের কাছে গিয়ে চেয়ে দেখুন না। আমার সঙ্গে তার আলাপ সামান্যই। আর যতদূর বুঝেছি তিনি আপনার হবির ব্যাপারটা তেমন সহানুভূতির দৃষ্টিতে দেখেন না। তাহলে আমি চেয়ে কি লাভ সেটা বলো। তার চেয়ে বরং, ভেরি সরি মিস্টার মুখার্জি, আমি ভদ্রলোকে বাধা দিয়ে স্পষ্ট কথাটা না বলে পারলাম না। আমি চাইলেও কোনো ফল হবে বলে মনে হয় না। এসব আংটি টাংটির প্রতি এক এক সময় মানুষের কীরকম মমতা থাকে সেটা তো আপনি জানেন। উনি যদি জিনিসটা ব্যবহার না করতেন তাহলে তবু। ভদ্রলোক আর বসলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে অন্ধকারে বেরিয়ে পড়লেন। আমি মনে মনে বললাম, ভদ্রলোকের আবদারটা একটু বেয়ারা রকমের। রাস্তা থেকে জিনিস কুড়িয়ে নেওয়া একটা সামান্য ব্যাপার, কিন্তু লোকের ব্যক্তিগত ব্যবহারের জিনিস নিয়ে তার কালেকশন বাড়ানোর প্রয়াসটা অন্যায় প্রয়াস। এ ব্যাপারে কেউই তাকে সাহায্য করতো না। আমি বা করি কি করে? আর নস্কর এমনিতেই বেশ কাঠ খুট্টা লোক, তার কাছে চেয়ে ওই আংটি পাবার আশা করাটাই ভুল। পরদিন সকালে মেঘ কেটে গিয়ে দিন ফর্সা হয়েছে দেখে চা খেয়ে বার্চেলের উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে পড়লাম। খটখটে দিন, ম্যাল লোকে লোকারণ্য, ভিড়ের মধ্যে দিয়ে ঘোড়া আর চেঞ্জদের সঙ্গে কলিশন বাঁচে ক্রমে গিয়ে পড়লাম অবজারভেটরি হিলের পশ্চিম দিকে অপেক্ষাকৃত জনবিরল রাস্তাটায়। কাল রাত থেকেই মাঝে মাঝে বাতিকবাবুর করুণ মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। আর মনে মনে একটা ইচ্ছে দানা বাঁধছিল, যদি ঘটনাচক্রে নস্করের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে একবার আংটির কথাটা বলে দেখব। হয়তো আংটির প্রতি তার তেমন টান নেই, চাইলে দিয়ে দেবেন। সেটা বাতিকবাবুর হাতে তুলে দিতে পারলে তার মুখের ভাব যে কেমন হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ছেলেবেলায় ডাক টিকিট জমাতাম।
কাজে হবির নেশা যে কী জিনিস সেটা আমার জানা ছিল। আর বাতিকবাবু লোকটা সাতেও নেই পাঁচেও নেই, নিজের উদ্ভট শখ নিয়েই মেতে আছেন। গায়ে পড়ে কাউকে দলে টানবার চেষ্টা করছেন না, হয়তো জীবনেই প্রথম অন্যের একটা জিনিসের প্রতি লোভ দেখাচ্ছেন, তাও সেটা এমন মহামূল্য কিছুই নয়। সত্যি বলতে কি, কাল রাত্রের পরে আমার ধারণা হয়েছে যে ভদ্রলোকের অলৌকিক ক্ষমতা টমতা কিছুই নেই। ওর শখের সমস্ত ব্যাপারটাই ওর আধপাগলা মনের কল্পনার উপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তাতেই যদি এই নিঃসঙ্গ লোকটি খুশি থাকে, তাতে আর কি এসে যাচ্ছে। কিন্তু বার্চিলের রাস্তায় ঘন্টা দুয়েক ঘুরেও নস্করের সঙ্গে দেখা হলো না। মেলে যখন এসে পৌঁছেছি তখন প্রায় 10:30। ভিড় তখনও রয়েছে, কিন্তু যাবার সময় যেমন দেখে গেছি তার চেয়ে যেন একটু তফাৎ। এদিকে ওদিকে ইতস্তত ছড়ানো 10-20 জনের জটলা, সেই জটলার মধ্যে কি নিয়ে যেন উত্তেজিত আলোচনা চলেছে। এগিয়ে যেতে পুলিশ তদন্ত, খুন ইত্যাদি কথাগুলো কানে আসতে লাগলো। একটি অপরিচিত প্রৌঢ় বাঙালিকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মশাই, কিছু হয়েছে টয়েছে নাকি? ভদ্রলোক বললেন, কলকাতা থেকে এক সাসপেক্টেড ক্রিমিনাল নাকি এখানে এসে গা ঢাকা দিয়েছিল। তাকে ধাওয়া করে পুলিশ এসেছে, খানা তল্লাশি চলেছে। লোকটার নাম জানেন? আসল নাম জানি না, এখানে নাকি নস্কর বলে পরিচয় দিয়েছে। আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। একটি মাত্র লোকই আসল খবরটা দিতে পারবেন, ডক্টর ভৌমিক। তার বাড়ি পর্যন্ত আর যেতে হলো না। লেডেনলাল রোডে রিক্সা স্ট্যান্ডের কাছে খাস্তগির আর ভৌমিকের সঙ্গে দেখা হয়ে গেল। বললেন, ভাবতে পারো লোকটা কাল বিকেলে আমার বাড়িতে বসে চা খেয়ে গেল। পেটে একটা পেন হচ্ছে বলে 3 দিন আগে আমার কাছে এসেছিল চিকিৎসার জন্য। আমি ওষুধ দিয়েছি। একা লোক, নতুন এসেছে, তাই তাকে বাড়িতে খেতে ডাকলাম। আর আজ এই ব্যাপার। লোকটা ধরা পড়েছে? উদ্গ্রীবভাবে প্রশ্ন করলাম। এখনো পড়েনি, সকাল থেকে মিসিং। পুলিশ খোঁজ চালিয়েছে, তবে এই শহরেই তো আছে, যাবে আর কোথায়? কিন্তু কি সাংঘাতিক ব্যাপার বলো তো। ভৌমিক আর খাস্তগির চলে গেল। আমি বেশ বুঝতে পারছি আমার নাড়ি চঞ্চল হয়ে উঠেছে, শুধু নস্কর ক্রিমিনাল বলে নয়, বাতিকবাবুর আংটির প্রতি লোভের কথা ভেবে। খুনির হাতের আংটি ভদ্রলোক বলেছিলেন, তাহলে কি সত্যি লোকটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইসব কথা ভাবতে ভাবতে ইচ্ছে করলো বাতিকবাবুর সঙ্গে একবার দেখা করি। ভদ্রলোক কি খবরটা পেয়েছেন? একবার খোঁজ করে দেখা দরকার। কিন্তু 17 নম্বর বাড়ির দরজায় বারতিনেক টোকা দিয়েও কোনো উত্তর পেলাম না। এদিকে আবার মেঘ করে এসেছে। আমি দ্রুত পা চালিয়ে আমার হোটেলে চলে এলাম। 8 ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি নামলো। ঝলমলে সকালটা এক নিমেষে একটা সুদূর অতীতের ঘটনায় পরিণত হলো। পুলিশ সার্চ চালিয়ে চলেছে। কোথায় গা ঢাকা দিলেন মিস্টার নস্কর? কাকে খুন করলেন ভদ্রলোক? কিভাবে খুন? 3:30 সময় আমাদের হোটেলের ম্যানেজার মিস্টার সন্ধি খবরটা আনলেন। নস্কর যে বাড়িটায় ছিল তার ঠিক পিছনেই পাহাড়ের খাদে 30 হাত নিচে মাথা থ্যাঁতলানো অবস্থায় নস্করের মৃতদেহ পাওয়া গেছে। আত্মহত্যা, মস্তিষ্ক বিকৃতি, পালাতে গিয়ে পা হড়কে পড়ে যাওয়া ইত্যাদি নানা রকম কারণ অনুমান করা হচ্ছে। ব্যবসাগত ব্যাপারে পার্টনারের সঙ্গে শত্রুতা, সেই থেকে খুন, মৃতদেহ লুকিয়ে ফেলে দার্জিলিং এসে গা ঢাকা, পুলিশ কর্তৃক কলকাতায় মৃতদেহ আবিষ্কার ইত্যাদি। না, বাতিকবাবুর সঙ্গে একবার দেখা না করলেই নয়। লোকটাকে আর হেসে উড়িয়ে দেওয়া চলে না। সুইজারল্যান্ড ওয়াল্টিয়ারের ঘটনা মন গড়া হতে পারে, দার্জিলিংয়ের ঘটনা তিনি আগের থেকে জেনে থাকতে পারেন, কিন্তু নস্কর যে খুনি সেটা তিনি জানলেন কি করে? 5টা নাগাদ বৃষ্টি একটু ধরতেই তার বাড়ি গিয়ে হাজির হলাম। টোকা মারতেই দরজা খুলে গেল। বাতিকবাবু হেসে বললেন, এসো এসো ভায়া, ভেতরে এসো, তোমার কথাই ভাবছিলাম। ভেতরে ঢুকলাম। সন্ধে হয়ে এসেছে। বাতিকবাবুর টেবিলের উপর টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে। আজও ইলেকট্রিসিটি আসেনি। ম্লান হাসি হেসে বললেন ভদ্রলোক। আমি বেতের চেয়ারে বসে বললাম, খবর পেয়েছেন? তোমার সেই তস্করের খবর? খবরে আর আমার কি হবে বলো, আমি সবই জানতে পেরেছিলাম। তবে আমি তার কাছে কৃতজ্ঞ।
কৃতজ্ঞ? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটি সে আমাকে দিয়ে গেছে। দিয়ে গেছে? আমার গলা শুকনো। ওই দেখো না টেবিলের উপর। আমার টেবিলের দিকে চাইতে মোমবাতির পাশেই খোলা খাতার সাদা পাতার উপর একটা আংটি চোখে পড়ল। ঘটনার বর্ণনাটা লিখে রাখছি। আইটেম নাম্বার 173। বাতিকবাবু বললেন। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে। দিয়ে গেছে মানে? কখন দিয়ে গেল? এমনিতে কি দিতে চায়? বাতিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। জোর করে নিতে হলো। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ঘরের ভিতর একটা টাইম পিস টিক টিক করে বেজে চলেছে। তুমি এসে ভালোই হলো। বাতিকবাবু বললেন, একটা জিনিস তোমাকে দিচ্ছি, সেটা তোমার কাছেই রেখে দিও। বাতিকবাবু চেয়ার ছেড়ে উঠে ঘরের উল্টো দিকে অন্ধকার কোণটায় চলে গেলেন। সেখান থেকে খুট খুট শব্দ এলো, আর তার সঙ্গে তার কথা। এটাও আমার সংগ্রহে রাখার উপযুক্ত, কিন্তু এটার প্রভাব আমি সহ্য করতে পারছি না। বারবার জ্বর আসছে, আর একটা ভারী অপ্রীতিকর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে। ভদ্রলোক কথা বলতে বলতে অন্ধকার থেকে আলোয় এসে দাঁড়িয়েছেন। তার ডান হাত আমার দিকে বাড়িয়ে রয়েছেন তিনি। সেই হাতে ধরা রয়েছে তার অতি পরিচিত লাঠিটা। মোমবাতির এই ম্লান আলোতেও বুঝতে পারলাম যে লাঠির হাতলের মাথায় যে লাল দাগটা রয়েছে, সেটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছাড়া আর কিছুই না। আজকে ছিল এই গল্পটার শেষ পর্ব। 3টে পর্বে আমি এটা তোমাদের শোনালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আবার ফিরে আসবো তোমাদের শোনাতে আরো অন্য কোনো গল্প নিয়ে।